বন্ধুরা, আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা সবাই কি বাঙালি নামে পরিচিত? এখন তোমরা হয়তোবা বলবে হ্যাঁ আমরা সবাই বাঙালি নামেই পরিচিত যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাস করি তাদের মধ্যে একটি নির্দিষ্ট কিছু গোষ্ঠী রয়েছে যারা কিন্তু বাঙালি নামে পরিচিত না। তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা আছে, তাদের নিজস্ব সংস্কৃতি আছে এবং তাদের পুরো জীবনটাই কিন্তু আমাদের থেকে অনেক আলাদা। তো এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যারা বসবাস করে তাদের সম্বন্ধে কিন্তু অবশ্যই আমাদের জানা উচিত, যেহেতু তারা আমাদের বাংলাদেশে বসবাস করছে। তো এখানে তোমরা কিন্তু কয়েকটি ছবি দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু তোমরা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকেই দেখতে পাচ্ছ। এখানে হয়তোবা এই ছবিগুলো দেখার মাধ্যমে তোমরা তাদের বিভিন্ন যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য এটা সম্বন্ধে কিছুটা ধারণা পেয়ে যাচ্ছ। তো আজকে আমরা এই অধ্যায়টি পড়া শুরু করার মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্বন্ধে জানতে পারবো। তো চলো আমরা দেখে নেই আমাদের অধ্যায়ের নামটা কি। আজকে কিন্তু আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীদের সম্বন্ধে পড়া শুরু করব। তো চলো আমরা দেখে নেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্বন্ধে এবং এর পাশাপাশি আমরা চাকমা সম্বন্ধে পড়বো। অর্থাৎ আমাদের বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোন কোন জেলায় বসবাস করছে সেটা সম্বন্ধে আমরা জেনে নিব এবং একটি অন্যতম বৃহত্তর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা হচ্ছে চাকমা তাদের সম্বন্ধেও আমরা বিস্তারিতভাবে জানবো। তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। প্রথমেই আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে জেনে নিব। তো আমাদের বাংলাদেশে সাধারণত ভৌগোলিক অবস্থান ভেদে দুই ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখা যায়। একদল হচ্ছে পাহাড়ি এবং আরেক দল হচ্ছে সমতলবাসী। অর্থাৎ একদল ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ে বসবাস করে এবং একদল ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখা যায় সমতলে বসবাস করে এবং এদের একটি অংশ বসবাস করে দেশের দক্ষিণ পূর্বাংশে তথা পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়। এখানে তো তোমরা বাংলাদেশের মানচিত্রের কিছু অংশ দেখতে পাচ্ছ। এই অংশটাতে চিটাগাং, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এবং এই অংশটুকুই মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ এবং এই জেলাগুলোতেই কিন্তু আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে। তো এসব জেলায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে তাদের নাম হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্জঙ্গা, বম্মা, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি এবং লুসাই। দেখো এদের নামটা কিন্তু শুনতে আমাদের খুবই ইন্টারেস্টিং লাগছে, তাই না? এদের কি সুন্দর সুন্দর নাম। তো এরা মূলত আমাদের বাংলাদেশের বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তারা তোমরা যদি এই জেলাগুলোতে কখনো যাও তাহলে কিন্তু এদের কাউকে না কাউকে তোমরা দেখতে পারবে এবং নৃতাত্ত্বিক বিচারে এরা কিন্তু মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। অর্থাৎ এটা ধারণা করা হয় যে এই যারা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছে তারা মঙ্গোলিয়া নৃগোষ্ঠীর মানুষ বা মঙ্গোলিয়া থেকেই তাদের এখানে আসা হয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের উত্তর পূর্বাংশেও কিন্তু এই মঙ্গোলীয় নৃগোষ্ঠীর বাস রয়েছে। এদের মধ্যে দেখা যায় যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গারো, হাজং, কোচ এবং বৃহত্তর সিলেট অঞ্চলে খাসি ও মণিপুরি প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম উল্লেখযোগ্য। অর্থাৎ যদি আমরা ময়মনসিংহে যাই তাহলে আমরা গারো, হাজং, কোচকে দেখতে পারবো, আবার যদি আমরা সিলেটে যাই তাহলে আমরা খাসি, মণিপুরি ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আমরা দেখতে পারবো। এছাড়াও কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায় কিন্তু আরো একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে এবং তাদের নাম হচ্ছে রাখাইন। এছাড়াও দেখো আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা ইত্যাদি এলাকায় কিন্তু সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মালপাহাড়ি, মালো ইত্যাদি নৃগোষ্ঠীরা বসবাস করে এবং এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা এরা সমতলবাসী হিসেবে পরিচিত। যেহেতু দেখো এরা কিন্তু পাহাড়ে বসবাস করছে না, এরা সমতলে বসবাস করছে, এজন্য এদেরকে সমতলবাসী বলা হচ্ছে। এবং আমাদের বাংলাদেশে আরো কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে যাদের মধ্যে রয়েছে ডালু, হদি, পাত্র, রাজবংশী, বর্মন, বানাই, পাহান, মাহাতো, কোল প্রভৃতি। এবং বৃহত্তর সিলেট, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল জেলায় বিভিন্ন স্থানে এরা বসবাস করছে। তাহলে বন্ধুরা আমরা এখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছে তারা কোন কোন জেলায় কোন কোন নৃগোষ্ঠীরা বসবাস করছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা ধারণা লাভ করে ফেলেছি। এখন আমরা চাকমা সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো। আমাদের যারা চাকমারা রয়েছে তাদের কিন্তু সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সকল যে তাদের জীবনধারা এটা কিন্তু খুবই বৈচিত্র্যপূর্ণ। তো প্রথমেই আমরা
তাদের অবস্থান সম্বন্ধে একটু জানি। আমাদের বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় মূলত এই ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমারাই বসবাস করে এবং বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের কিছু অংশে বসবাস করে এবং সেই অঞ্চলগুলো হচ্ছে ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল। এখন যদি আমরা চাকমাদের সামাজিক জীবন সম্বন্ধে দেখি তাহলে আমরা দেখব চাকমা সমাজের মূল অংশটা হচ্ছে পরিবার। কয়েকটি চাকমা পরিবার নিয়ে এখানে আদাম বা পাড়া গঠিত হয়। আবার এই পাড়ার একজন প্রধান থাকে, তাকে বলা হয় কারবারি। আবার কয়েকটি পাড়া নিয়ে আবার মৌজা গঠিত হয় এবং এই মৌজার প্রধানকে আবার বলা হয় হেডম্যান। তাহলে এখানে ব্যাপারটা দেখো, যদি একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি, তোমরা যেখানে বসবাস করছো তোমাদের বাসার পাশে কিন্তু আরো অনেক পরিবার বসবাস করছে, তাই না? বা তোমাদের বিল্ডিং এ ধরো অনেকগুলো পরিবার কিন্তু বসবাস করছে। তো এই কয়েকটি চাকমা পরিবার নিয়ে একটি পাড়া গঠিত হয়। আবার এই পাড়ার একজন প্রধান থাকে, এই পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। আবার তোমাদের বাসার আশেপাশে কিন্তু আরো অনেকগুলো তোমাদের গলি রয়েছে। তো ধরো সেই গলিগুলোতে যে পরিবারগুলো বসবাস করে তাদেরও কিন্তু পাড়া রয়েছে। তো এই কয়েকটি পাড়া মিলে তোমাদের একটি মৌজা গঠিত হয়। তো এই মৌজার একজন আবার প্রধান থাকে, এই মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। তো এই যে কারবারি এবং হেডম্যান, এদের মূল কাজটি হচ্ছে পাড়া ও মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আবার এই যে মৌজা গঠিত হলো, এই কয়েকটি মৌজা মিলে আবার চাকমা সার্কেল গঠিত হয় এবং এই চাকমা সার্কেলের একজন প্রধান থাকেন, তিনি হচ্ছেন চাকমা রাজা। তো চাকমার সমাজের যে রাজার পদটি রয়েছে এটা কিন্তু বংশানুক্রমিক, অর্থাৎ এটি এই বংশের একজনের কাছ থেকে আরেকজনের কাছে এই পদটি যেতে থাকে এবং চাকমা সমাজটা কিন্তু পিতৃতান্ত্রিক, অর্থাৎ এই চাকমা সমাজে দেখা যায় যে পিতাই হচ্ছে পরিবারের প্রধান। তো এখন আমরা চাকমাদের অর্থনৈতিক জীবনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো যে তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায়টাই হচ্ছে কৃষিকাজ এবং যে পদ্ধতিতে তারা চাষ করে সেই পদ্ধতিটার নাম হচ্ছে জুম। তো এই জুম চাষের কিন্তু একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, এটা হচ্ছে তারা এই পদ্ধতিতে ঘুরে ঘুরে অর্থাৎ স্থানান্তরের মাধ্যমে চাষাবাদ করে থাকে। এই পদ্ধতিতে দেখা যায় তারা পাহাড়ের উপরে বনভূমিগুলো কেটে পুড়িয়ে কয়েক বছর চাষাবাদ করে এবং এরপর দীর্ঘ সময় স্থানটি তারা ফেলে রাখে যাতে করে ওই জমির উর্বরতাটা বৃদ্ধি পায় এবং এরপরে তারা ওই ভূমিতে দেখা যায় জুম চাষ করে। কিন্তু বর্তমানে দেখা যায় যে তারা জুম চাষের পাশাপাশি হাল চাষেও অভ্যস্ত হয়েছে। আমরা যদি এখন চাকমাদের ধর্মীয় জীবন সম্পর্কে জানতে চাই তাহলে আমরা দেখব যে চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের অধিকাংশ গ্রামে কিন্তু আমরা কিয়াং বা বৌদ্ধ মন্দির দেখতে পাই এবং চাকমাদের কিন্তু প্রধান ধর্মীয় উৎসব রয়েছে, সেটা হচ্ছে বৈশাখী পূর্ণিমা। তো এই বৈশাখী পূর্ণিমাটা হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব প্রাপ্তির দিন। তো এই দিনটি কিন্তু অবশ্যই তাদের জন্য একটি পবিত্র দিন। তাছাড়া মাঘী পূর্ণিমার রাতেও চাকমারা কিয়াং বা প্যাগোডার প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানে ফানুস ওড়ায়। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে মূলত প্যাগোডার সামনে ফানুস উড়ানো হচ্ছে গৌতম বুদ্ধকে সম্মান প্রদর্শনের জন্য এবং চাকমা সমাজে মৃতদেহকে দাহ করা হয় অর্থাৎ পোড়ানো হয়। অর্থাৎ চাকমা সমাজে যদি কেউ মারা যায় তাহলে তাকে তার দেহকে পুড়িয়ে ফেলা হয়, যেমনটা আমাদের হিন্দু সমাজে প্রচলিত রয়েছে। এখন যদি আমরা চাকমাদের সাংস্কৃতিক জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে তাদের সাংস্কৃতিক জীবনটা কিন্তু অনেক বৈচিত্র্যপূর্ণ, কেননা চাকমারা কিন্তু তাদের নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েরা যে কাপড়টি পরে সেটা পিনন বা হাদি নামে পরিচিত এবং চাকমা নারীদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলগাদি ও নানা ধরনের ওড়না দেশি ও বিদেশি সবার কাছেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও চাকমাদের খাদ্যাভ্যাসের দিকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে তাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং তাদের একটি প্রিয় খাদ্য হচ্ছে বাঁশকোড়ল। তো বাঁশকোড়ল বলতে মূলত কচি বাঁশের কাণ্ডকে বোঝানো হয় এবং এই বাঁশকোড়ল দিয়ে দেখা যায় যে চাকমা মেয়েরা বিভিন্ন ধরনের মজার মজার খাবার রান্না করে এবং চাকমারা কিন্তু খেলাধুলাও করে। তারা হাডুডু, কুস্তি এবং ঢিলা খাড়া খেলতে ভালোবাসে এবং ছোট যে চাকমা মেয়েরা তারা কিন্তু বউচি খেলে। চাকমাদের কিন্তু একটি জনপ্রিয় উৎসব রয়েছে এবং এই জনপ্রিয় উৎসবটি কিন্তু তাদের সর্ববৃহৎ উৎসব নামেও পরিচিত, এটি হচ্ছে বিজু। এখানে তোমরা বিজু উৎসবের কিন্তু একটি ছবি দেখতে পাচ্ছ এবং এই যে বিজু উৎসব এটি পালিত হয় মূলত বাংলা বর্ষের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন। এই যে বাংলা বর্ষের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন, এই দিনেই চাকমারা বিজু উৎসব পালন করে এবং চাকমাদের কিন্তু নিজস্ব ভাষাও রয়েছে, অর্থাৎ চাকমারা নিজস্ব ভাষায় কথা বলে। তাদের নিজস্ব ভাষা আছে যার মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলে থাকে।
তাহলে বন্ধুরা, আজকে আমরা আলোচনার মাধ্যমে কিন্তু অনেক ইনফরমেশন জেনে নিয়েছি আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোথায় বসবাস করছে, সেই জেলাগুলো এবং তাদের নামগুলো আমরা জেনে নিলাম। এবং সবচেয়ে বৃহত্তর যেই ক্ষুদ্র নৃগোষ্ঠীটা রয়েছে, যেটা হচ্ছে চাকমা, আমরা তাদের সম্বন্ধেও কিন্তু জেনে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।